যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারই বলি। রবীন্দ্রনাথ ঠাকুর এই দুটি লাইনে কালো মেয়েদের বিখ্যাত করে দিয়েছিলেন। আসলে প্রত্যেকটি কালো মেয়ে তার আইডেন্টিটি খুঁজে পায় কৃষ্ণকলির মধ্যে। তাহলে কেন ফর্সা মেয়েদের নিয়ে এত মাতামাতি এখনো? আমাদের এত কালো সুন্দরীরা রয়েছে, নেওমি ক্যাম্পবেল, নয়নিকা চ্যাটার্জি, তাও আমাদের টেলিভিশনে এত ফেয়ারনেস স্ক্রিনের কেন বিজ্ঞাপন বলুন তো? বিয়ের বাজারে দেখুন, পাত্রপক্ষরা নাচ ছিটকে কালো মেয়ে হলে, এবং কেন বাবাদের বেশি পণ দিতে হবে তাদের মেয়ে কালো হলে? এই কেনর কিন্তু কোনো জবাব নেই। আমার মনে হয় এর উত্তর রয়েছে আমাদের কলোনিয়াল হ্যাংওভারে, আমাদের সাহেব মুগ্ধতায়। আমাদের পৌরাণিক নায়িকাদের দেখুন, যেমন ধরুন দ্রৌপদী, যিনি ছিলেন কৃষ্ণবর্ণা, কিন্তু তার জন্যই তো হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ। আর আমরা তো সবাই জানি যে বিউটি ইজ স্কিন ডিপ, এবং ফিজিক্স আমাদের শেখায় যে বর্ণ বলে কিছুই নেই। যে কোনো জিনিসে আলো না পড়া পর্যন্ত সে সব জিনিসই কালো। নারীর সৌন্দর্য তার বর্ণে নয়, নারীর সৌন্দর্য তার কণ্ঠস্বরে, তার চোখে, তার নারীর নারীত্বে। চলুন দেবযানীর সঙ্গে এই নিয়ে আরো আলোচনা করা যাক। চলুন শুরু করি নারী। নমস্কার, নারীর কমোদিকা নিয়ে এসেছি আপনাদের জন্য ফ্যাশন সেগমেন্ট। আমরা সবাই বড়রা ফ্যাশন নিয়ে কিন্তু অনেক সচেতন, কিন্তু আজকাল দেখা যায় বাচ্চারাও ফ্যাশন নিয়ে তাদের সচেতনতা বাড়িয়েছে। আমাদের অনেক কম ফ্যাশন ডিজাইনার রয়েছেন যারা শুধু ফ্যাশন এবং বাচ্চাদের একত্রিত করতে পেরেছেন। তারা শুধু বাচ্চাদের নিয়ে ভাবছেন, বাচ্চাদের কি করে সুন্দর করে সাজানো যায়, তাদের আপ টু ডেট ফ্যাশন কি করে আরো ভালো করা যায়, তাদের আরো কি করে সুন্দর কালেকশনস করা যায়, সে নিয়ে কিন্তু তারা এখন ভাবছেন। সেরকমই একজনের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আজকের অতিথি অপর্ণা দা। আসুন কথা বলা যাক সরাসরি। নমস্কার অপর্ণা দি। অপর্ণা দি, আপনার বুটিকের নামটা কি? শ্রীরঞ্জনী। আচ্ছা, এই বুটিকটা আপনি কতদিন হলে শুরু করেছেন? 10 বছর। 10 বছর বয়স হয়ে গেছে বুটিকটা। আমরা এখন আর হামাগুড়ি দিচ্ছে না বলা যেতে পারে। আচ্ছা, এই বুটিকে আপনি বাচ্চাদের যা গার্মেন্টস আউটফিটস বলছেন আপনি রেখেছেন, এই বাচ্চাদের কথা ভেবে, মানে বাচ্চা কি আপনাকে কোনোভাবে, ছোট ছোট বাচ্চারা কি ইন্সপায়ার করেছে? নিশ্চয়ই। অবশ্যই, কারণ ছোট ছোট বাচ্চাদের পার্সোনালিটি ড্রেসের উপর ভীষণভাবে ডিপেন্ড করে। কারণ বাচ্চাদের পার্সোনালিটিটা এমনি খুব ইন্টারেস্টিং হয়। বিশেষ করে আপনি দেখবেন 7 বছরের পর থেকে ওরা খুব তাড়াতাড়ি বড়দের মতন হওয়ার চেষ্টা করে। তাড়াতাড়ি, মানে কত তাড়াতাড়ি, মানে এক রাতের মধ্যে যদি বড় হতে পারে তাহলে ওরা নিজেদের খুব একটা, মানে আর এখন টেলিভিশনের যুগে, স্যাটেলাইট টেলিভিশনের যুগে তো আরো ওরা ওয়াকিবহাল হয়ে যাচ্ছে নতুন নতুন ফ্যাশন ট্রেন্ডস এর সঙ্গে, তাই তো? আচ্ছা, এই বাচ্চাদের ফ্যাশন নিয়ে কথাটা বলি। বাচ্চাদের তো মানে খুব তাড়াতাড়ি তাদের গ্রোথটা হয়, তো কিভাবে মেজারমেন্টটা নিয়ে আপনি ভাবেন? মানে ধরুন 2 বছর বাচ্চার জন্য একটা কোনো কার্ডিগান বানালেন, সেটা তো আপনাকে একটু ফ্লেক্সিবলি বানাতে হবে যাতে সে 3 বছরের মাথাতেও পড়তে পারে, একেবারে যাতে তাকে ফেলে না দিতে হয়। তো সেটাকে মাথায় কি রাখতে হয় আপনাদের? হ্যাঁ, ফ্লেক্সিবল বলতে দেখুন, একটা বডি যদি আপনার 12 ইঞ্চিস চেস্ট হয়, সেখানে 5 ইঞ্চিস অ্যালাউন্স দেওয়া যায়। আচ্ছা, তার বেশি যখনই আপনি অ্যালাউন্স দেবেন সেটা খুব রিডিকুলাস দেখতে লাগে, মনে হয় দিদির জামা ছোট বোন পড়েছে। এটা এখনকার দিনের কোনো মা সেটাকে, আর আমরা ছোটবেলায় আমাদের দাদা দিদির জামা কাপড় পরে বড় হয়েছে, কিন্তু এখন ছোট বাচ্চারা পড়তে চায় না, সেসব দিন ভুলে যান। আচ্ছা, এই যে বাচ্চাদের গার্মেন্টস কস্টিউম নিয়ে আমরা আজকে স্পেশালি বসেছি এই সেগমেন্টে, এই বাচ্চাদের মেজারমেন্টস নিয়ে আপনি যেটা বলছিলেন সেটা যদি আরেকটু আমাদের দর্শক বন্ধুদের বুঝিয়ে বলেন। প্রত্যেকটা বাচ্চার মেজারমেন্ট নিয়ে আমি কাজ করি। আমার এখানে কোনো বাচ্চাদের ড্রেস পরে থাকে না, মানে আমি করে রাখলাম কেউ আসবে বিক্রি হবে, ইজ লাইক নট লাইক দ্যাট। আমাকে প্রত্যেকটা বাচ্চার, এমনকি সে 2 মাসের বাচ্চা হলেও, কারণ আপনি তো জানেন সব বাচ্চা মায়ের কোল থেকে সব রকম ওয়েট নিয়ে জন্মায় না, কাজে ওটা আমাকে নিয়েই করতে হয়। বাহ, আচ্ছা, আজকে আমরা একটু দর্শক বন্ধুদের আপনার গার্মেন্টসের কালেকশনস দেখাবো। এইটা হচ্ছে আপনার 11-12 বছরের, এটা একটি টপ, আর একটা সিম্পল, একটা ক্যাজুয়াল লিভের একটি প্যারালাল, এটার সঙ্গে একটি টপ করেছি, আর এটা তার একটা চুন্নি। আচ্ছা, এবার যে আমার এটা দেখেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমরা তো জেনারেলি এখন দেখছি বড়রাই শুধু প্যারালালস, মানে শুধু বলবো না, বড়দের জন্য প্যারালালস, তারপরে কিউলটস, এই ধরনের কেপরি, এগুলো বানানো হচ্ছে, মানে ফ্যাশন ডিজাইনার্সরা এগুলোর ওপর বেশি জোর দিচ্ছেন। আর আমরা পাশ্চাত্য একটা মানে ফ্যাশনের সঙ্গেও তো অনেকটা নিজেকে
কি বলবো জড়িয়ে ফেলেছি, মানিয়ে নিচ্ছি, এবং তার জন্য সেটার একটা ইনফ্লুয়েন্স তো আমাদের উপর আছে। কিন্তু এখন ছোট বাচ্চারাও তো এই ধরনের পোশাক পরে বেরোচ্ছে এবং পরতে ভালোবাসছে, সেই বিষয়ে আপনি যদি একটু কিছু বলেন। বাচ্চাদের ড্রেসটা খুব চিন্তা ভাবনা করে করা উচিত আমি মনে করি, কারণ পার্সোনালিটি শুরু থেকেই একদম 2-3 বছর থেকে স্টার্ট হয়। আর ব্যক্তিত্ব যেটা আমি বাংলাতে বলছি, যে কোনো মহিলা যদি আমার কাছে যারা কাজের লোকও আসে, আমি আমার বাজেটের মধ্যে খুব খুব সুন্দর ড্রেস করে দিই। এটা যে কোনো মানে অবস্থাপন্ন বাড়ির মহিলারাই পরবেন তা নয়, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, আমি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা আমি 150 টাকা থেকে জামা কাপড় আমি শুরু করেছি। ওয়েস্টার্ন ড্রেস আমি 150 টাকা থেকে শুরু করেছি। বাহ, সেগুলো কি এ লাইন ফ্রকস বা নানা রকম নানা রকম। বাহ, আর এই যে বাচ্চার পোশাকটি দেখলাম, এই যে প্যারালালসের সঙ্গে এই টপটা, তার সঙ্গে ওনাটা, এটার প্রাইস রেঞ্জটা একটু বলবেন? এটা আমি বলি, এটা যেহেতু সিল্ক, এটার দামটা আমি আলাদা রাখছি, কারণ এটা তো এটার সঙ্গে আমি ছেড়েই দিলাম। এটা সিল্ক, এটা আলাদা। বন্ধুদের আমাকে এটা আপনার 400 টাকা দাম আলাদা করে, হ্যাঁ, মার্কেটে। এটা ছেড়ে দিন, কিন্তু এটার সঙ্গে যখন একটা কটন চলে যাবে, এটা আপনার 550 টাকা একটা কটনের দুপাট্টার সাথে পুরোটা। আর এটা ওড়নাটাকে তো আমরা অপশনাল হিসেবেও রাখতে পারি, মানে অনেকেই হয়তো ওড়নাটা নিতে চাইবেন না, বা ওড়না ছাড়া আপনার। এবং এটা কিন্তু রেডিমেড নয়, এটা মাপ করে, এবং এটা পরার পরে আপনি বুঝতে পারবেন মানে যার জন্য করা হয়েছে তাকে কিরকম লাগবে। মানে দোকানে গেলাম, পেলাম, এটা ঠিক তার সেই ব্যাপারটা নিয়ে আমি করি। ডিজাইনার ওয়্যারদের মানে অলওয়েজ যেটা আমাদের প্রাধান্য দিতে হয়, একটা পিস আর রিপিট করেন না আপনারা। না, সেটা আমি করি। খুব সুন্দর। এবার একটা আমরা পরের পোশাক দেখবো। এটা একটা র্যাপার স্কার্ট। আচ্ছা, এটা কত বছর বাচ্চার জন্য? এটা আপনার 7 থেকে 8 বছরের বাচ্চার। এটা আপনার দাম হচ্ছে 300। আচ্ছা, এটা খুব ভালো একটা কাপড়ের উপর র্যাপার স্কার্ট। এটা কাপড়টা অনেকটা লাগে। যেরকম ধরুন র্যাপ অ্যারাউন্ড তো এখন ইন ফ্যাশন, কিন্তু আমাদের টিনেজার্সরাই এটা প্রেফার করবে পড়তে, কিন্তু বাচ্চারাও পড়তে ভালোবাসছে। তারা সিনেমায় দেখছে, ফিল্ম দেখছে, ম্যাগাজিন দেখছে, এবং এতটাই অনুপ্রাণিত হয়ে যাচ্ছে, তারাও তাদের মা বাবাকে চেয়ে বসছে। এটার প্রাইস রেঞ্জ? এটা 250। বেশ রিজনেবল। আর এই ব্রাউনটা, এটা একটা খুব ব্রাইট কালারের একটা দেখছি। এটা একটা সাউথের কাপড়ের উপর করা। এটা কত বছর বাচ্চার জন্য? এটা আপনার 5 বছরের বাচ্চার। এটা 300। এই কাপড়ের দামের উপর ডিপেন্ড করে আমার প্রাইস রেঞ্জটা। বাহ। আর এই নিচের এগুলো যেমন জিন্সের টপ আছে, আপনি দেখুন, এটা জিন্সের টপ, একটু বালকি যে চেহারা বাচ্চাটি, জিন্স পরলো তার সঙ্গে এটা পরলো, এটা সামারে খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো কালার স্পেসিফিকেশন কিছু নেই, যে রং পরাবেন, যে পোশাক পরাবেন, তাতেই তাদের সুন্দর লাগে। মেইন এটা হচ্ছে কি ফিটিংস। আর বাচ্চাদের এমনি তাদের মধ্যে একটা লালিত্য এবং বাৎসল্যের যে একটা মাধুর্য আছে, তার উপর তো কোনো কথাই নেই। আচ্ছা, এই কুর্তাটা আপনার এটার সঙ্গে ধুতিও হয়, দোপাট্টা হয়, আবার প্লেন আপনার পাজামা হয়। আচ্ছা, এটা প্রাইস রেঞ্জ? এগুলো আপনার পুরো সেট আপনার 550 করে। আচ্ছা দিদি, আমরা আমাদের ছোট্ট কুট্টি একটা মডেলকে দেখতে পাচ্ছি, একটা খুব সুন্দর ঘাগরা পরে আমাদের সামনে পোজ করছেন, এবং তাকেও দেখাচ্ছে অসাধারণ। এই ড্রেসটার সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এটা একটি বাগনি, আমি 3 রকমের বাগনি করে ওকে দেখে আমি ডিজাইনটা করেছি। আপনি লক্ষ্য রাখবেন যে আমি ওর নেকটাকে পুরো ওপেন করে দিয়েছি, ভীষণ সুন্দর ওর নেকটা। আমি নেকটাকে ইচ্ছে করে চাপা দিয়ে দিই। আর বাচ্চাদেরও একটু অফ শোল্ডার, আজকাল ওরা তো ফ্যাশনের সঙ্গে ওয়াকিবহাল হচ্ছে, নতুনত্ব ফ্যাশন চিনছে, ওরাও কিন্তু কি সুন্দর ক্যারি করছে। দেখুন, ওরা তো একদম ছোট, কিন্তু আমাদের মডেলকে এত সুন্দর লাগছে, আমাদের বেবি মডেলকে, এবং ওদের অফ শোল্ডার দিলেও ভালো লাগে, আবার ওদের একটা স্প্যাগেটি ছোট টপ করে দিলেও ভালো লাগে। খুব সুন্দর। এটাতে শুধু কটন বাদনির উপর কাজ, আর কোনো অন্য মিক্স এন্ড ম্যাচ কিছু জিনিস দেওয়া আছে? না, সিল্ক যদি কেউ বলেন সিল্ক করবেন, তবে আমি মনে করি সিল্ক না করতে। এটা 1 থেকে 1.5 বছরও পড়বে, তারপরে বড় হয়ে যাবে। আচ্ছা, তাই না? আর ফ্যাশনটাও চলে যাবে হয়তো, তখন আমি হয়তো অন্য কিছু করব, তখন ও নিজেই পড়তে চাইবে না, আমারও ভালো লাগে না একই জিনিস রিপিট করতে। আর এটার প্রাইস রেঞ্জটা একটু বলবেন? এটা আপনার 550, আপনার নিচে পুরোটা লাইনিং রয়েছে, এবং এটা যেহেতু আপনার আমব্রেলা কাট থেকে করা, এটা কাপড়টা একটু বেশি লেগেছে। আচ্ছা, এই যে এত ব্রাইট ভাইব্রেন্ট কালার, এই কালারের ইন্সপিরেশনটা কোথা থেকে আসে? মানে নীল, হলুদ, লাল, তার সঙ্গে যে বাদনি ইটসেলফ একটু ব্রাইট কালারের উপর হয়, কিন্তু আপনার এই ইন্সপিরেশনগুলো রঙের কোথা থেকে পান আপনি? এটা খানিকটা বোধহয় ঈশ্বর। আচ্ছা, আর প্রকৃতি তো অবশ্যই, নিশ্চয়ই। আচ্ছা দিদি, আমরা আমাদের নেক্সট মডেলের ড্রেসটা দেখছি।
এও খুব সুন্দর একটা জামা পরে, ওকেও লাগছে অসাধারণ। একটা গ্রে আর ব্ল্যাকের কম্বিনেশনে স্কার্ট আর ব্লাউজ, তার টপটার সামনেটা দেখছি একটা কাঁথা স্টিচের কাজ। এটা একটি কুটকি পিস। এটা আপনি বেসিক্যালি দেখবেন বেশিরভাগ ছেলেরা পাঞ্জাবি করে। আমার এবার কেন মনে হলো ওকে দেখে যে ওকে গ্রেটা খুব ভালো লাগবে, আর ও খুব টল তো, যার জন্য আমি ওকে ফুল স্লিভ করেছি। আর স্কার্টটাকেও বেশ প্রায় 1.5 ইঞ্চি মতো আমি বেশি রেখেছি। আর ওটা হচ্ছে একটি টিপিক্যাল শান্তিনিকেতনের কাঁথা। ওটা দুটো প্যাচকে আমি একসাথে করে বুকে দিয়েছি। বাহ! আর এই কাঁথা স্টিচটাও আমরা জেনারেলি শাড়ি, সালোয়ার কামিজ ইত্যাদিতে দেখি, কিন্তু আমরা বাচ্চাদের টপে সাধারণত এরকম কাঁথা স্টিচ দেখি না। তাতে খুব সুন্দর লাগছে। এটার প্রাইস রেঞ্জ? এটা আপনার 450। 450। বাহ, অনেক তথ্য পাওয়া গেল। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদি। নমস্কার। তাহলে কেমন লাগলো? ভালো তো? বাচ্চাদের পোশাক নিয়ে অনেক সচেতনতা বাড়লো, অনেক তথ্য পাওয়া গেল। এই কথা পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে হয়, আমি যে শাড়িটা এখন পরে আছি সেটাও কিন্তু অপর্ণাদেরই ক্রিয়েশন। তাই অপর্ণাদের কাছে আপনারা যদি কেউ আসতে চান, সে বিষয়ে আমাদের লিখে জানাবেন। আর এই ফ্যাশন সেগমেন্ট কেমন লাগছে? নমস্কার, আমি দেবযানী। আবার চলে এসেছি আপনাদের সামনে নারী স্বাস্থ্য বিভাগ নিয়ে। আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। নতুন বলবো না, খুব ইন্টারেস্টিং মানে আমরা তো সবাই ভীষণ বিউটি কনসিয়াস। আমরা চাই আরও ফর্সা হতে, তাই না? কিন্তু আমরা খুব কনফিউজড। এই যে নানা রকম প্রোডাক্টস বেরিয়েছে এবং ফেয়ারনেস ক্রিম কথাটা এখন খুব প্রচলিত। তো আদৌ কি ক্রিম মেখে ফেয়ার হওয়া যায়, মানে ফর্সা হওয়া যায়? চলুন না এই নিয়ে আজকে একটু জানা যাক। আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ডক্টর AK ঘোষালকে। নমস্কার ডক্টর ঘোষাল। নমস্কার। আচ্ছা ডক্টর ঘোষাল, এই যে ফেয়ারনেস ক্রিম, এটা তো এখন বাজারে ছেয়ে গেছে, নানা রকম কোম্পানি বার করছে। তো এটার মধ্যে কি কোনো স্পেশাল কোনো এলিমেন্ট থাকে এই ক্রিমের মধ্যে যাতে ফেয়ার হওয়া যায়? হ্যাঁ, বেশিরভাগ লোকেরই আমাদের যেটা ইচ্ছা, যে সকলেই চান যে এক পোঁচ করে ফর্সা হয়ে যেতে, তাতেই তার জীবনের যা কিছু পাওয়ার বাকি আছে সেগুলো সব পেয়ে যাবেন, বিশেষত মেয়েরা। তো এই ইচ্ছার উপরেতেই তাদের একটা সকলেরই মনে একটা কিছু মেখে কি করে ফর্সা হওয়া যায়, এটা সকলেই খুঁজছেন। এবং গত কয়েক বছরে বিভিন্ন কোম্পানি প্রচুর প্রোডাক্ট বাজারে এনেছে, যেগুলোর অনেকগুলোর নাম সকলেই আমরা জানি। বেশিরভাগ ক্রিমের মধ্যেই কিছু না কিছু একটা ব্লিচিং এজেন্ট আছে, এবং এই ফেয়ারনেস এনে দেওয়ার জন্য এমন কিছু একটা কেমিক্যাল দেওয়া আছে যেটা আমাদের ত্বকে স্বাভাবিক রঙটা আনে, একটা জিনিস যার নাম হচ্ছে মেলানিন, এক ধরনের পিগমেন্ট যেটা আমাদের ত্বকের কোষের মধ্যে থাকে। সেই মেলানিন পিগমেন্টটার প্রোডাকশন কমিয়ে দিতে পারে, অথবা সেটাকে ডিসপার্স করে দেয় এমনভাবে যাতে সেটা কম নজরে আসে। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন করতে পারে যে কিছু কেমিক্যাল আছে যারা ত্বকের উপরিতলের কিছু কোষকে সরিয়ে দেয়। কাজে কিছু কোষ সরে গেলে যেটা পিলিং হয়, একটা পার্শিয়াল পিলিং, তাতে ওপরের দিকের লেয়ারের কিছু পিগমেন্টও তার সঙ্গে চলে গেল, ফলে ওভারঅল পুরো ত্বকের যতটা থিকনেস থাকার কথা সেটা রইল না, এবং কিছু পিগমেন্টও তার মধ্যে থেকে সরে গেল, তাতেও ত্বকটা ফর্সা দেখায়। আচ্ছা ডক্টর ঘোষাল, এই বাই বার্থ তো আমাদের একটা স্কিন কালার আছে, তো এই ফেয়ারনেস ক্রিম মেখে কতটা ফর্সা হওয়া যায় বা আদৌ হয় কি, আর যদি হয়েও থাকে কতটা এটা উচিত লাগানো? একদম প্রথমেই যদি বলতে, আমি তো বলবো যে কারোরই ফর্সা হব এটা মনে করে কিছু একটা করাটা আমার তো মনে হয় উচিতই নয়। কারণ আমরা জন্মেছি, আমাদের জেনেটিক্যালি ডিটারমিন্ড একটা স্কিন কালার আমাদের হবে প্রত্যেকেরই। জন্মের সময় এরকম থাকে, যত দিন যায় রোদ্দুর টদ্দুর লেগে বা অন্যান্য ফিজিক্যাল ইনসাল্ট যেগুলো ধুলো, ধোঁয়া বা পরিশ্রম, স্ট্রেস, এসবের উপরে তো নির্ভর করে। হরমোনাল ইনফ্লুয়েন্স, আমি কি ব্যবহার করছি, কসমেটিক্স বা অন্যান্য কেমিক্যাল, তার উপরে নির্ভর করছে। সব মিলিয়ে আমার একটা ত্বকের রং এটা নির্ধারিত আছে যে আমার রংটা এরকম হবে। তো তার থেকে আমি তো সাহেব হয়ে যেতে পারবো না, যাই করি না কেন। কাজেই 1-2 পোঁচের তফাতে যে একটা বিরাট মানসিক শান্তি হয়তো কেউ কেউ পেতে পারেন যে আমি ফর্সা হচ্ছি এই ভেবে, কিন্তু তাতে যে খুব প্র্যাকটিক্যালি বিরাট কিছু পরিবর্তন হয়, বা তাতে জীবনে যে বিরাট কিছু একটা, এই যেমন টিভিতে দেখায় যে 7 দিন একটা ক্রিম মেখে একটা কালো মেয়ে ফর্সা হয়ে গেল, এবং তার বিয়ের প্রস্তাব যেটা বাতিল হয়েছিল সেই পাত্র হই হই করে বিয়ে করে নিয়ে চলে গেল। এই ব্যাপারটা যে সত্যি সত্যি ঘটে আমার মনে হয় না। কারণ আমরা যাদেরকে দেখি আমাদের আউটডোরে বা চেম্বারে অনেকেই আসেন, দীর্ঘদিন ধরে এইসব ক্রিম মেখে যাচ্ছেন, আমি তো খুব একটা যে তাদের বিরাট কিছু পরিবর্তন হয়েছে এরকম দেখতে পাই না। এটা তাদের একটা মানসিক পারসেপশন যে এটা মাখছি অতএব ভালো হচ্ছে, এরকম একটা মনে হয় হয়তো। আর যে প্রশ্নটা আমি করলাম যে এটা কতটা উচিত,
মানে স্কিনের ক্ষতি করে কি? হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে তো বেশ ভালো রকমই ক্ষতি করে, কারণ এই যে কেমিক্যালগুলো এরা অনেক সময়তেই একটা ইউনিফর্মলি এরা পিগমেন্টারি চেঞ্জ যেটুকুই করে সেটা করতে পারে না, ফলে ব্লচি অ্যাপিয়ারেন্স হয়। কতগুলো জায়গা ফর্সা হলো, আবার কতগুলো জায়গা ফর্সা হলো না, তখন একটা খাবলা খাবলা সাদা কালো চেহারা হয়ে যায়, বাজে হয়ে যায়। এবং সেটা তো তখন একটা প্যাথোলজিক্যাল ব্যাপার হয়ে গেল, সেটা অত্যন্ত দৃষ্টিকটু হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, বহু জিনিসই আমাদের অ্যালার্জি হয়। এবং এই ক্রিমগুলোতে ফর্সা হওয়ার জন্য যে বিশেষ বস্তুটা বা ইনগ্রিডিয়েন্টটা দেওয়া হয়েছে সেটা ছাড়াও তো ইমোলিয়েন্টস আছে, অনেক প্রিজারভেটিভস আছে, কালারিং এজেন্ট আছে, পারফিউমস আছে। তো এর যে কোনোটাতেই অ্যালার্জি হতে পারে, হলে তার থেকে নানা রকম প্রবলেম দেখা দিতে পারে। কাজেই আমার তো মনে হয় যে শুধু ফর্সা হওয়ার জন্য এই ধরনের কোনো ক্রিম মাখার প্রয়োজনীয়তাটা অনুভব না করাই ভালো। আচ্ছা, এখন যে হার্বাল প্রোডাক্টসগুলো বেরিয়েছে, এতে তো ওরা বলছে যে কোম্পানি যাদের প্রোডাক্টস তারা তো বলছে খুব একটা কেমিক্যাল তারা ইউজ করছে না, সেগুলো কতটা ইউজ করা উচিত? এটাও একটা ফ্যালাসিয়াস কথা। যেমন ধরুন হার্বাল প্রোডাক্ট বলতে হার্বাল একটা গাছের পাতা বা একটা কাণ্ডের বা রুটের একটা এক্সট্রাক্ট তার মধ্যে দেওয়া হচ্ছে বটে, কিন্তু ক্রিমটা তৈরি করতে হচ্ছে তো ক্রিম দিয়েই। কাজে বেসিক্যাল বেসটা যেটার মধ্যে মিশিয়ে ক্রিমটা তৈরি করা হচ্ছে সেটা তো হয় এমনি স্ট্যান্ডার্ড ক্রিমে যা সব থাকে, ভেসলিন বা প্যারাফিন বা অন্য কিছু একটা প্রোডাক্ট, বা ইভেন হার্বাল প্রোডাক্টও যদি হয় গাছ থেকেও, গাছটা কি দিয়ে তৈরি? সেও তো কেমিক্যাল দিয়ে তৈরি, বিভিন্ন কেমিক্যালের সমষ্টি তো গাছ, পাতা রুট কাণ্ড যাই হোক না কেন সেও তো কিছু কেমিক্যালের সমষ্টি। কাজে হার্বাল প্রোডাক্ট হলেই সেটা যে একবারে তার 7 গুণ মাপ হয়ে গেল এবং সে আমাদের কোনো ক্ষতি করবে না, এই ধারণাটা একদম ভুল। কারণ পৃথিবীর সবচেয়ে স্ট্রং পয়জন কিউরারি ইত্যাদি সেও কিন্তু গাছ থেকেই পাওয়া যায়, গাছের পাতা থেকেই পাওয়া যায়। এবং এই যে নেশার দ্রব্যগুলো সেগুলো তো সবই এক ধরনের বিষ, তো মারিজুয়ানা, গাঁজা, মরফিন, হেরোইন সব তো গাছের পাতা রুট এসব থেকেই পাওয়া যাচ্ছে, ফল বীজ থেকে। তাহলে গাছ থেকে পাওয়া জিনিসে যে আমাদের ক্ষতি হয় না সেটা আমরা খাই অথবা মাখি, এটা খুব ভুল ধারণা। খাবারের ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে এমন কোনো খাবার আছে কি যাতে স্কিন ভালো থাকে, বলবো না মানে আরো ফর্সা হওয়া যায়, এরকম কোনো ব্যাপার আছে কি? ফর্সা হয়তো হওয়া যায় না, কিন্তু লাবণ্যটা বাড়ে, ঔজ্জ্বল্য বাড়তে পারে ত্বকের। যেমন ধরুন ব্যালেন্সড ডায়েট যদি আমি খাই এবং তার মধ্যে যদি প্রচুর পরিমাণে ফ্রুটস, স্যালাডস, সবজি এইগুলো যদি খাই, তাহলে তার মধ্যে আমরা যে জিনিসগুলো পাই তার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট বলে একটা জিনিস থাকে। আমাদের শরীরে যখন এই মেটাবলিক প্রসেস চলে তার মধ্যে একটা র্যাডিক্যাল তৈরি হয়, অক্সিজেন র্যাডিক্যাল, যেটা আমাদের শরীরে বহু কোষে বহু ক্ষতি সাধন করে, যার ফলে আমাদের ত্বকেও একটা ম্যাড়মেড়ে ভাব এসে যায়, ডাল চেহারা হয়ে যায়, মেটে মেটে চেহারা হয়ে যায়। যদি খুব ভালো স্বাস্থ্য থাকে, ত্বকে যদি রক্ত সঞ্চালন খুব ভালো থাকে, তার সঙ্গে যদি এই অ্যান্টি অক্সিডেন্ট আমি রেগুলার খাই, তাহলে কিন্তু ত্বকের একটা ঔজ্জ্বল্য আসে, লাবণ্য বৃদ্ধি হয়। সেটা নিশ্চয়ই খাবারের সঙ্গে একটা সম্পর্ক আছে। যাদেরই দেখবেন অপুষ্টিতে যারা ভোগে তাদের ত্বক অত্যন্ত ডাল, স্কিনে আগে এফেক্টটা পড়ে, রাইট? আর জল তো একটা প্রচুর পরিমাণে জল সকলেরই খাওয়া উচিত, কারণ জল আমাদের শরীরে বহু বর্জ্য পদার্থকে বয়ে নিয়ে বেরিয়ে যায় থ্রু ইউরিন। কাজেই জল যদি কম খাওয়া হয় অনেক বর্জ্য পদার্থ আমাদের শরীরে জমে থাকবে, ঠিক মতন পরিষ্কার হবে না। এবং আমরা যদি আমাদের ত্বকে বাইরে থেকেও মাঝে মধ্যে জল বা কোনো নর্মাল স্যালাইন জাতীয় কোনো একটা জিনিস, যেটা আইসোটনিক, মানে আমাদের ত্বকের যেটা অসমোটিক ভ্যালু, ত্বকের মধ্যে যে আমাদের রস আছে কোষের মধ্যে, তার প্রায় কাছাকাছি কোনো একটা সলিউশন যদি আমরা মুখের ওপরে লাগাই বা মাখি, তাতে আমাদের ত্বকের কোষগুলো সেই জলটাকে ইমবাইব করে নিয়ে বেশ টান টান ফোলা ফোলা হয়ে থাকে। এবং যার জন্য দেখবেন দুপুরে, গরমকালের দুপুরবেলায় যারা একটু ঘুমোয় বা একটু ভিজে গামছা বা টাওয়েল চাপা দিয়ে ঘুমোয়, ভোরবেলা বিকেলবেলায় উঠলে তাদের মুখটা যে ঢলো ঢলো লাগে, একটা যে বেশ চামড়াটাকে খুব সুন্দর নরম দেখতে লাগে, সেটা হয় বিকজ অফ হাইড্রেশন। আচ্ছা ডক্টর কুশল, আরেকটা ব্যাপার, এটা তো আমরা বলে থাকি যে আগেও অত কালো ছিল না, এখন ভীষণ কালো হয়ে গেছে। এটা দেখবেন এই কথাটা কিন্তু প্রায় এটা আমরা প্রায় দুটো বিষয়ই শুনি। হ্যাঁ, এটা কি সম্ভব যে কালো হয়ে যাওয়া? এটা অ্যাকচুয়ালি কোনো ডিজিজ কি? আর যদি ডিজিজ হয় তাহলে ডিজিজ কেন, হেলথেও হতে পারে। অত্যন্ত হেলদি পার্সনেরও কমপ্লেক্সন ডার্ক হতে পারে। যেমন ধরুন আমি বলছি যে বাচ্চাবেলায় ছেলেমেয়েরা গায়ের রং যা থাকে, অ্যাডোলেসেন্সের পর, বয়ঃসন্ধির পর যেই হরমোনাল বিভিন্ন পরিবর্তন শরীরে যখন আসে, তখন সেই হরমোনের মধ্যে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন এও একটা হরমোন আমাদের শরীরে থাকে, যেটা প্রেগনেন্সির সময়তে খুব বেশি করে তৈরি হয়। প্রেগনেন্সির সময় তো অনেকেই গায়ের রং, বিশেষত শরীরের কতগুলো জায়গা কালো হয়ে যায়। সেই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনের জন্যে পিগমেন্টেশন হতে পারে। আবার আরেকটা জিনিস, বাচ্চারা
সাধারণত রোদ্দুরে কম যায়। যখন বড় হই, আমরা কাজে কর্মে বেরোই, কলেজে যাই, তখন কিন্তু অনেক বেশি সময় আমরা রোদ্দুরে কাটাই, ফলে ট্যানিংটা অনেক বেশি হতে থাকে। তার জন্য আমাদের একটা কমপ্লেক্সন চেঞ্জ হয়। বিশেষ কতগুলো অসুখেও শরীরে পিগমেন্টেশন হতে পারে, যেমন একটা ডিফিউজ মেলানোসিস বা মেলানোডার্মা একটা অসুখ, লাইকেন প্লেনাস বলে ত্বকের একটা অসুখ আছে, ম্যাকিউলার লাইকেন প্লেনাস, এক্সটেন্সিভ পিগমেন্টেশন অল ওভার দ্য বডি হতে পারে। যে নিয়ে আমাদের আলোচ্য বস্তু আজকে যেটা ছিল যে ফর্সা হওয়ার ক্রিম, যেখানে হেলদি পারসন যদি তার প্রপার হেলথ মেনটেন করে, প্রপার নিউট্রিশন মেনটেন করে, ত্বকের স্বাস্থ্য এবং ঔজ্জ্বল্য যদি ঠিক মতো বজায় রাখা যায়, তাহলে এইসব ক্রিম মাখার প্রয়োজনীয়তা বড় একটা থাকবে না। এবং এইসব ক্রিমের উপকারিতাও অত্যন্ত সীমিত, সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি। এবং অনেক সময় যেটা আমরা দেখি যে এই ফেয়ারনেস ক্রিমের নাম করে অনেকে স্টেরয়েড ক্রিম ব্যবহার করেন। এতে কিন্তু ত্বকের গুরুতর ক্ষতি হতে পারে, ব্রণ হতে পারে, ত্বকে অতিরিক্ত লোম গজাতে পারে, ত্বক পাতলা হয়ে যায়, ত্বকের যে রক্ত নালীগুলো সেগুলো অত্যন্ত সারফেসে দেখতে পাওয়া যায়, তাকে টেলাঞ্জেক্টেশিয়া বলে। এই ক্ষতিগুলো কিন্তু অনেকগুলোই ত্বকের পক্ষে অত্যন্ত হানিকারক। থ্যাংক ইউ ডক্টর ঘোষাল। ডক্টর ঘোষালের সঙ্গে আমার যে আলোচনাটা হলো, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে দুবেলা ফেয়ারনেস ক্রিম ঘষলেই কিন্তু ত্বক ফেয়ার হয় না, মানে যা বাই বার্থ আমাদের স্কিন কালার সেটা রাখতে দেওয়াই ভালো। তবে হ্যাঁ, জল বেশি করে খাবেন, ফল শাকসবজি পুষ্টিকর খাদ্য খেলে কি হয়, ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে। নমস্কার, আমি কাঞ্চনা আপনাদের সঙ্গে আবার আড্ডা মারতে চলে এলাম। আমি আপনাদের বাড়ি সাজানোর নানান টিপস তো সবসময় দিয়েই থাকি, তাই আজকে আমি চলে এসেছি সুরেন হোগলায়। সেখানে রট আয়রনের ফার্নিচার দিয়ে বাড়িটাকে আরও কি সুন্দরভাবে সাজানো যায় নানান টিপস দিয়ে থাকবো আমি। তাহলে আমার সঙ্গে থাকুন, আড্ডা মারুন আর রট আয়রনের ফার্নিচার দেখতে থাকুন। তাহলে এখন আমরা কথা বলবো রট আয়রনের ফার্নিচার সম্পর্কে সুরেন হোগলার সঙ্গে। নমস্কার সুরেন বাবু। নমস্কার। আচ্ছা সুরেন বাবু, এখন যে রট আয়রনের ফার্নিচারের এত পপুলারিটি, এটার কারণটা? কারণ হচ্ছে কাঠের ফার্নিচার যা আমরা চিরাচরিত ব্যবহার করে আসি, সেই ভালো কাঠ তো এখন পাওয়া যাচ্ছে না, এবং ভালো কাঠের এত দাম যে সাধারণ লোক সেটা অ্যাফোর্ড করতে পারছে না। সেই জন্যেই আর রট আয়রনের ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, দামও অনেক কম পড়ে, ডিউরেবিলিটি অনেক বেশি। সেই জন্যই লোকের রট আয়রনের দিকে ঝুঁকছে এবং আরও ঝুঁকবে। আচ্ছা সুরেন বাবু, আপনাদের যে রট আয়রনের ফার্নিচারসগুলো আমি দেখছি এইখানটায়, সেগুলো কি প্রত্যেকটা আপনাদের নিজস্ব ম্যানুফ্যাকচার? হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমরা নিজেরা তৈরি করি। আপনাদের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটটা কোথায় এবং সেখানে কতজন লোক কাজ করে, এবং আপনারা যে রট আয়রনের ফার্নিচারসগুলো বানান সেখানে কি কি ধরনের মেটেরিয়াল ইউজ করা এবং সেগুলো কোথা থেকে আনা হয়, সেটা কোয়ালিটিটা কীরকম সেটা সম্পর্কে যদি কিছু বলেন। রট আয়রনের ইউনিট আমার রয়েছে বেহালাতে, এবং সেখানে প্রায় 8-9 জন লোক চাকরি করে। এবং আমরা যে সমস্ত লোহা কিনি বেশিরভাগই ব্র্যান্ডেড লোহা ব্যবহার করা হয়, ব্রাইট রড ইউজ করা হয় যাতে আর কি স্মুথনেসটা ভালো থাকে, ডিউরেবিলিটিও যাতে ভালো হয়। আপনাদের এই রট আয়রনের ফার্নিচারসগুলোর কি কোনো গ্যারেন্টি পিরিয়ড আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, আমরা রট আয়রন ফার্নিচারের গ্যারেন্টি দিই, মিনিমাম গ্যারেন্টি থাকে 1 ইয়ার। আর ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের এগেনস্টে তো সবসময় গ্যারেন্টি দেওয়া থাকে। রট আয়রনের ফার্নিচারের উপর এক ধরনের পলিশ থাকে, যেমন আপনার পেছনেই যেমন এই জিনিসগুলোতে একটা চকচকে কালো একটা পলিশ আছে। তো এই পলিশগুলো কি কিছুদিন বাদে উঠে যেতে পারে? আর যদি উঠে যায় তাহলে আপনারা কি সেক্ষেত্রে আবার আরেকবার করে পলিশ করিয়ে দেওয়ার ব্যবস্থা করেন কি? জেনারেলি পলিশ ওঠে না, মানে সব জিনিসেরই তো একটা মৃত্যু সময় আছে। সেই হিসেবে ধরুন একটা পলিশ যেটাকে ইউজ করে, এটা কোনো পলিশ না, কি বলে পাউডার কোটিং। এটা প্লান্টে করতে হয়, এটা করার আগে অ্যাসিড ট্রিটমেন্ট করতে হয়, তারপর ফসফেট ট্রিটমেন্ট করতে হয়, করে তারপরে এর উপর স্প্রে করে অ্যাবভ 200 ডিগ্রি টেম্পারেচারে এটাকে বেক করা হয় প্লান্টের ভেতরে। এবং এটা একটা মোটামুটি পার্মানেন্ট কালার। এখন যত্ন করে রাখলে 15-20 বছর এই কালার চলে। তারপর যখন কালারটা আস্তে আস্তে কালারের মৃত্যু হয়, তখন আস্তে আস্তে কালারগুলো ঝরতে থাকে, তখন আবার ওই কালারটাকে তুলে ফেলে আবার নতুন করে কোটিং করতে হয়। এখন যারা আমাদের থেকে ফার্নিচার নিচ্ছেন তারা যদি আমাদেরকে বলেন যে এটা কোটিং করে দিতে, আমরা করে দেবো। আর যদি তারা নিজেরা করাতে চান তাও করাতে পারেন। পাউডার কোটিং প্লান্ট এখন অনেক হয়ে গেছে কলকাতায়, কোনো অসুবিধা নেই।
আচ্ছা শুনবো, আপনার সঙ্গে কথা বলে যেটা মনে হলো আপনি এ সম্পর্কে অনেক কিছু জানেন, মানে এই রট আয়রনের ফার্নিচার এই নিয়ে কি আপনি কোনো পড়াশোনা করেছেন বা এই নিয়ে কোনো আপনার কি বেসিক চিন্তাধারাই ছিল রট আয়রনের ফার্নিচার নিয়ে কাজ করবেন? না দেখুন, এই কোনো কোর্সের পড়াশোনা আমি এতে করিনি, তবে পড়াশোনা আমি অবশ্যই করেছি। তার কারণ যখন এই ব্যবসাতে আমি নামলাম তখন এই ব্যবসাটা কি সে সম্বন্ধে জানার প্রয়োজন হয়েছিল। অতএব রড আয়রনের ইতিহাস, সে কবে সৃষ্টি হয়েছিল, কোত্থেকে কী হয়েছিল, সেগুলো আমাকে পড়াশোনা করতে হয়েছিল। এবং তারপরে ধরুন এই মেটালের ওপর কাজ করতে গেলে প্রত্যেক মেটালের তো কিছু কিছু বিশেষ ধর্ম থাকে, সেই ধর্মটাকে না জানলে সেই মেটালের ওপর কাজ করা যায় না। তো সেই মেটালকে নিয়ে কাজ করতে গিয়ে যেগুলো জানা দরকার সেগুলো আমরা জেনেছি। আচ্ছা সুরেনবাবু, এই যে আপনি বললেন রট আয়রনের উৎপত্তি এবং কোথা থেকে রট আয়রনটা এসছে এবং তার ধর্ম, এই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। অনেকেই যেমন এই ফার্নিচার বাড়িতে আছে বা কিনবেন বলে ভাবছেন, কিন্তু তারা এই কোথা থেকে এসছে, বিশেষত আর এই ধর্মটাই বা কি, সেটা কিছুই জানে না। এটা একটু যদি বলেন। দেখুন, রট আয়রনের উৎপত্তি হয় আজ থেকে প্রায় 200 বছর আগে ইংল্যান্ডের গ্লাসগো শহরে। সেখানকার যারা ব্ল্যাক স্মিথ তারাই প্রথম আয়রনকে বেন্ডিং করে ফার্নিচার তৈরি শুরু করে। তারপর সেই গ্লাসগোর ব্ল্যাক স্মিথদের তৈরি ফার্নিচার আস্তে আস্তে ইউরোপে খুব পপুলার হয়ে যায়। ধীরে ধীরে সেটা ইংল্যান্ড থেকে ছড়িয়ে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ডও চলে যায়। তো যাই হোক, সেইখান থেকে আস্তে আস্তে পরে আমাদের আয়রন অ্যান্ড স্টিল মেকিংয়ে অনেক পদ্ধতিগত উন্নতি হওয়ার ফলে এখন আর ঠিক যে মেটাল দিয়ে সেই তৈরি করা হতো রড আয়রন ফার্নিচার, সেই মেটাল আর এখন ব্যবহার করা হয় না, এখন স্টিল ব্যবহার করা হয়। আচ্ছা সুরেনবাবু, আপনাদের এখানে সব ধরনের ফার্নিচার আছে, যেমন খাট আছে, সোফা আছে, সোফা সেট আছে, মানে দেয়ালে টাঙানোর জন্য বিভিন্ন ধরনের যে ইয়েগুলো শেলফগুলো থাকে সেগুলো আছে, তারপরে ধরুন ম্যাগাজিন হোল্ডার আছে, সমস্ত কিছু আছে এখানে। টেলিফোন হোল্ডার আমার পাশেই দেখতে পাচ্ছি, আর সাজানোর জন্য টুকিটাকি অনেক জিনিস, যেমন পেছনেটা তো পুরোটাই দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো আপনাদের এখানে দাম কত থেকে শুরু হয়, কত পর্যন্ত আছে, বিশেষ করে সোফা সেট, খাট আর ডাইনিং টেবিল সেটের দাম? দেখুন, আমাদের এখানে যে জিনিসগুলো আমরা তৈরি করি সেটা এতই শক্তপোক্ত এবং ভালো জিনিস দিয়ে তৈরি করা হয় যে সে তুলনায় সে দাম আমরা আমার কনজিউমারের থেকে নিই না। আমার ধরুন যেটা মিনিমাম আমি বেড দিই, সলিড অরিজিনাল রড আয়রন বেড বলতে যা বোঝায়, সেই বেড আমি তৈরি করি এবং সেই বেড আমি 8,000 টাকা করে বিক্রি করি। এবং যখন ডিজাইন আর একটু কমপ্লিকেটেড হয়, একটু বেশি ডিজাইন হয়, তো হেভি হয়, যখন খাটটা 9,000 ম্যাক্সিমাম 9,500 টাকা বিক্রি করি। খাট 9,000? খাট। আচ্ছা, সোফা সেট, 2 সিটার সোফা সেট 11,500 টাকা বিক্রি করি। 1-2 সিটার, 2 সিঙ্গেল সিটার এবং সেন্টার টেবিল সহ এটা 3 সিটার হলে 12,500 টাকা হয়ে যায়। আর ডাইনিং টেবিল 9,000, 9,500, 10,000, 4 সিটার ডাইনিং সেট আমি বলছি। তবে একটা জিনিস আমরা ফিল করছি যে অনেক কাস্টমারই চাইছেন আজকাল, যেহেতু চারদিকে অনেক ক্রেডিট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল, তারা অনেকে এই ইনস্টলমেন্ট স্কিমে বা ক্রেডিটে যাওয়ার অনেক অফার প্রবণতা দেখা দিচ্ছে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন, তো আমি এই ব্যাপারে একটা ফাইনালাইজ অলরেডি করে ফেলেছি একজন ফাইন্যান্সিয়ারের সাথে, এবং এই নভেম্বর মাস থেকেই আমরা ইনস্টলমেন্টে সমস্ত ফার্নিচার মানুষকে দেব, খুব মিনিমাম ইন্টারেস্টে, মানে যতটুকু ইন্টারেস্ট না দিলে নয়, দিয়ে আমরা ফার্নিচার বিক্রি করব। আচ্ছা, মোটামুটি কতগুলো ইনস্টলমেন্টে আপনাদের মানে টাকা চোকাতে হবে? আমাদের ইনস্টলমেন্ট হবে 24টা, হ্যাঁ 24টা ম্যাক্সিমাম। যদি আরও কমে নিতে চায় আরও কমেও নিতে পারে। তাহলে আজকে সুরেনবাবুর সঙ্গে গল্প করতে করতে, আড্ডা মারতে মারতে ফার্নিচার তো দেখা হলো, আরেকটা লাভের লাভ কি হলো জানেন? জানা গেল এখান থেকে ইনস্টলমেন্টও ফার্নিচার পাওয়া যায়। যারা নতুন সংসার পাচ্ছেন, যারা নতুন ফ্ল্যাট সাজাচ্ছেন, নতুন ফার্নিচার নিজেদের ঘরে আনতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। ঠিকানা জানতে হলে আমাকে চিঠি লিখুন, অর্থাৎ আপনাদের নারীকে। আজকের মতন বিদায় নিলাম, ভালো থাকবেন, নমস্কার। খাতা পেন নিয়ে নিশ্চয়ই রেডি? নারীর রান্নাঘর নিয়ে মনামি আসবে আর আমরা নতুন রান্না শিখব? একদম ঠিক। আপনাদের কাছ থেকেও আমরা অনেক নতুন নতুন রেসিপি পেয়েছি, তবে তার মধ্যে আমাদের সেরা রেসিপি যেটা মনে হয়েছে এবং সেটা যিনি পাঠিয়েছেন তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। তিনি হলেন গৌরব সেনগুপ্ত, আর ওনার রেসিপিটার নাম হলো চটপটা চিকেন। গৌরব, আমাদের একটু বলো কি কি লাগছে এই চটপটা চিকেন করতে?
প্রথমত চটপটা চিকেন, কারণ আমরা খুব বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি করব। এর জন্য লাগছে লম্বা করে কাটা ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চেরা মাঝখান দিয়ে হাফ করে, সয়া সস, নুন, চিকেনটা আমরা আজিনামোটো ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা মতো, তারপর প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছি। পেঁয়াজ কুচোনো, পেঁয়াজ শাক কুচোনো, গাজর লম্বা করে কাটা, চিলি সস, টমেটো সস, ভিনিগার, আর আমরা একটা ব্যাটার তৈরি করেছি গোলা, তাতে দিয়েছি আমরা ডিম, ময়দা, সামান্য নুন। প্রথমে আমরা সাদা তেল বেশ খানিকটা আমরা ফ্রাইং প্যানে গরম করব। আচ্ছা, এটা সাদা তেলই হবে না? সবসময় হোয়াইট অয়েল হবে, কখনো এটা সর্ষের তেল পড়বে না। আচ্ছা, তেল কতটা লাগবে? মানে তেল একটু পরিমাণ মতোই লাগবে, কারণ চিকেন কতটা আছে? চিকেন আছে অ্যাপ্রক্সিমেটলি 150 গ্রামস। আচ্ছা, সেই রকম মতো তেল তাহলে কতটা লাগবে? তেল এই 50 গ্রাম মতো হলেই হবে। তেলটা একটু গরম হলে আমরা চিকেনটাকে ব্যাটারটায় ডিপ করে পাকোড়ার মতো করে প্রথমে ফ্রাই করব। আচ্ছা আচ্ছা। এই চিকেনটা এরকম ছোট পিস হবে, খুব বড় পিস করব না আমরা। আচ্ছা গৌরব, এই যে চটপটা চিকেন, এটা তুমি শিখলে কোথা থেকে? এটা আমার নিজের রেসিপি। নিজের রেসিপি? একদম। তুমি রান্না করো? রান্না করা আমার হবি, আমি ভালোবাসি রান্না করতে। আচ্ছা আচ্ছা। আর এই জন্য মাঝে মধ্যে করে থাকি বন্ধুদের গেট টুগেদার পার্টিজ। ঠিক আছে, রান্নাটা তোমার নিজের রেসিপি বললে, কিন্তু তুমি এই যে রান্নার জন্য যে রান্নাতে যে ইন্টারেস্টটা, সেটা তুমি কোথা থেকে পেলে? নানান রকম এই টেলিভিশন প্রোগ্রাম দেখেই আমার ফার্স্ট ইন্টারেস্টটা গ্রো করে। খেতে খুব ভালোবাসি, সেখান থেকেও এইভাবেই আস্তে আস্তে গ্রো করেছে। তুমি আমাদের নারীর রান্নাঘর শুরু থেকে দেখছো? আমি রোজ হয়তো দেখি না, তবে মোটামুটি আমি প্রায় দেখি, ভালো লাগে। আমরা চিকেনটাকে বেশ ভালো করে ব্যাটারটায় মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমরা তেলে ছাড়বো। এটাকে একটু নাড়তে হবে? এটা একটু এখনই দরকার নেই। আচ্ছা। রান্না বান্না ছাড়া কি করো? আমি কোম্পানি সেক্রেটারিশিপ করছি, আর মানে জাস্ট স্টুডেন্টই, পড়াশোনাই করছি। এখন পড়াশোনা করছো? লাস্ট ইয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা। তো ভবিষ্যতের কি প্ল্যান তোমার? মানে রান্না নিয়ে, রান্নাটা এত ভালোবাসো তুমি, তো কি করবে? রান্না নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই। ভবিষ্যতে সেটা ভবিষ্যতই বলবে, ঠিক এখনই প্রেজেন্টলি পজিশন। মানে এরকম কোনো ইচ্ছে আছে কি তুমি তোমার নিজের কোনো কুকিং সেন্টার বা কিছু শেখাবে? রেস্টুরেন্ট খোলার ইচ্ছে আছে। ইচ্ছে আছে? ভীষণ। আচ্ছা। তোমার বাড়ির লোকজন তোমার রান্না খেয়ে কি বলে? অ্যাপ্রিশিয়েট করে। আচ্ছা। সবচেয়ে কে ভালোবাসে তোমার রান্না? বন্ধুরা, বাবা মা। বন্ধুরা, বাবা মা, ভাইরা খুব ভালোবাসে। সবাই নিশ্চয়ই দেখছেন আজকে? আশা করি দেখবে। এটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, একটু গোল্ডেন ব্রাউন হলে তখন এটাকে আমরা নামিয়ে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি গোল্ডেন ব্রাউন হলেই হবে। গৌরব, তোমার কার রান্না খেতে সবচেয়ে ভালো লাগে? কার রান্না মানে আমার বাড়ির মেম্বারদের মধ্যে? হ্যাঁ, সবাই, যে কোনো কিছু। আমার মা খুব ভালো রান্না করতে পারেন, বাবাও মাঝে মাঝে ভালো রান্না করেন। এটা খুব একটা বেশি তেল লাগে না? মোটামুটি। ফ্রাইং প্যানেই ভালো হয় কি? হ্যাঁ, এটা ফ্রাইং প্যানে, একদম সবসময় ফ্রাইং প্যানে করা উচিত। আর এরপরে আমরা একটা ভেজিটেবল সস তৈরি করব, একটু থিক বেসে। আচ্ছা। সেটা এই পাকোড়া টাইপসের যেগুলো হয়েছে তার উপর আমরা স্প্রেড করে দেব। আচ্ছা। তোমার বন্ধুরা বা আশেপাশের বাড়ির বা বন্ধুর বাড়ি থেকে তোমার কাছে এরকম, এই যে এটা বললে তোমার নিজের রেসিপি, এরকম তো আরো বোধহয় তোমার নিজের রেসিপি আছে, তো সবাই এরকম চায় না, ফোন করে ডিস্টার্ব করে না রেসিপির জন্য? দিই না। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, কারণ আমার মনে হয় এখন তো সবাই নারীর রান্নাঘর দেখেন, আর সবারই নিজে নিজে তোমার যে রেসিপিগুলো আছে সেগুলো আমাদের পাঠালেই বোধহয় ভালো হবে, বারবার তোমারটাই হয়তো সেরা হবে। আমি অন্যকে কেন দিতে যাবো, তার অন্য লোক চলে আসবে। সেটাই।
চিকেনটা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে গেছে, চিকেনটাকে আর কিছু করার নেই। আচ্ছা আমরা এবার সসটা আমরা একটা সস বানাবো। আচ্ছা এটা তো সেম, আমরা একটু সাদা তেল আগে গরম করব, কিন্তু এখানে তেলের পরিমাণটা অনেক কম হবে। দু চামচ মতো। চামচ না, এই যে পোয়া যেটা হয় আমাদের। তোমার নিজের রেসিপিগুলোর মধ্যে আর কি কোনটা তোমার সবচেয়ে ভালো লাগে খেতে? সেভাবে দেখতে গেলে এটা আমার খুব ফেভারিট। আচ্ছা। আর একটা শাহি চিকেনটা খুব কমন নাম, কিন্তু আমার একটা নিজের রেসিপিটা আলাদা। আচ্ছা। সেটা আমার বেশ ভালো লাগে। রোস্টেড মাটন খুব ভালোবাসি, পাস্তা স্যালাড, এগুলো তোমার সব নিজের রেসিপি? এগুলো মানে এগুলো খুবই পপুলার রেসিপি, অনেকে অনেক রকম ভাবে বানায়, আমার একটা নিজের ধরন আছে এটাকে বানানো। আমাদের মোটামুটি তেলটা এখন গরম হয়ে গেছে, আমরা ফার্স্টে কুচনো পেঁয়াজটাকে ভাজবো। পুরোটাই আমরা দিয়ে দিচ্ছি। বাবা মায়ের মধ্যে কার রান্না খেতে তোমার ভালো লাগে? ডিপ্লোম্যাটিক আনসার দিতে হবে, যে দেখবে মানে শুনবে, যার দুজনেই দেখছেন, দুজনেই দেখবেন, যার নাম বলবো তিনি রেগে যাবেন, বলবো না আর দুজনেই খুব ভালো। দুজনেই পেঁয়াজটা আমি দেখতে পাচ্ছি মোটামুটি একটু লাল লাল একটু লাল লাল হয়েছে। এরপর কি আমরা কাঁচা লঙ্কা দেবো, এরপর একটু স্পাইসি হবে এটা। কাঁচা লঙ্কাটা কি যে যেরকম ঝাল খাবে? হ্যাঁ, যে যেরকম ঝাল খাবে। এটা একটু বোধহয় ঝালঝালি ভালো লাগে। একটু স্পাইসি, একটু হট না হলে ঠিক আছে, ফ্লেভারগুলো আসে না। কাঁচা লঙ্কা নিজের একটা খুব স্ট্রং সুন্দর ফ্লেভার আছে। এবার আমরা একটু ক্যাপসিকাম দিচ্ছি, একটু ক্যাপসিকাম রেখে দিই গার্নিশ করার জন্য। আমরা যে যে ভেজিটেবলসগুলো এখানে দিচ্ছি, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, গাজর, পেঁয়াজ, শাক, এগুলো কোনোটাই খুব বেশি রান্না হওয়ার কিন্তু দরকার নেই। এবার যেটা আমরা দেব একটা ছোট চামচ, আমরা দিচ্ছি এখানে এক চামচ মতো ভিনেগার, টমেটো সস যতটা আছে পুরো দিয়ে দেবো। কতটা আছে এটাতে? অ্যাপ্রক্সিমেটলি 3 চামচ মতো আছে, ছোট 4 চামচে। একটু চিলি সস দেবো, চিলি সস ওই 1 চামচ মতো। 1 চামচ মতো নিয়ে আমরা এটাকে একটু মিক্স করে নেব ভালো করে। বাট খুব বেশি গ্রেভি থাকবে না, ড্রাই। আমরা একটু সয়া সস দেব সামান্য, 1 চামচ। 1 চামচ না, 1 চিমটি নুন ছড়িয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কাটা গাজর। আর যখন আমরা তেলটা পুরো সমস্ত ভেজিটেবলসের মধ্যে একদম মিশে গেছে, আমার ফ্রাইং প্যানে আর তেমন তেল নেই, আমরা পেঁয়াজ শাকটা দিচ্ছি। কারণ পেঁয়াজ শাক ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এবং যদি বেশি তেলের মধ্যে পেঁয়াজ শাক থাকে ওর গায়ে একদম তেল আটকে থাকে। তেলটা চলে যাবার পরে এটা দিতে হবে পেঁয়াজ। ওটা জাস্ট হিটে ভালো মতো কুক হয়ে যাবে। আচ্ছা গৌরব, আমাদের নারীর রান্নাঘরে রান্না করতে এসে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। শুধু ভীষণ ভালো লাগছে বললে হবে না, এক্সাইটিং লাগছে, প্রাউড লাগছে নিজেকে। হ্যাঁ, তারপর শুধু তো রান্না করতে আসোনি, সেরা রেসিপি নিয়ে এসেছো। আমাদের ভেজিটেবলসটা সর্টেড হয়ে গেছে, এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিই। জাস্ট আমরা উপরে এটা স্প্রেড করে দেবো, যাতে ভেজিটেবলস, চিকেন, নানান রকম সস যেগুলো অ্যাড করলাম এর প্রত্যেকটারই আমরা একটা টেস্ট পাই। এখানে একটু কাঁচা গাজর রেখেছি, একটু গার্নিশ করে দিতে পারি আমরা। হিয়ার উই গো। টেস্ট করতে পারি তো? খুব ভালো খেতে হয়েছে তো ওরা। মানে আমি জানি না আর রেসিপিগুলো কি কি ছিল সব, কিন্তু এটা
সেরা রেসিপি হওয়ার মতো। চটপাটা চিকেন তৈরি করতে লাগছে চিকেনের ছোট ছোট পিস, পেঁয়াজ, পেঁয়াজ শাক, ক্যাপসিকাম, গাজর, সয়া সস, ভিনিগার, টমেটো সস, চিলি সস, ডিম ও ময়দার গোলা। প্রথমে সাদা তেল ফ্রাইং প্যানে গরম করে নিন। এরপর চিকেনগুলোকে ডিম ও ময়দার গোলায় ডুবিয়ে ভাজুন। সস তৈরি করতে প্রথমে কুচো পেঁয়াজটা ভাজুন। এতে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ভিনিগার, চিলি সস, সয়া সস, টমেটো সস 1 চামচ, লম্বা করে কাটা গাজর দিয়ে কিছুক্ষণ রান্না করুন। ওই সসটাকে মাংসের পকোড়ার মধ্যে ঢেলে দিন। ক্যাপসিকাম ও গাজর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। সেরা রেসিপি পাঠানোর জন্য গৌরব পাচ্ছে রেড হট চিলি পেপারের তরফ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার। আপনিও পেতে পারেন এই পুরস্কার। চটপট খাতা পেন নিন, লিখে ফেলুন আপনাদের মনের মতন রেসিপি আমাদের কাছে। আর আপনারা তো জানেনই, যদি গৌরবের মতন সেরা রেসিপি আপনি পাঠাতে পারেন তাহলে আপনিও পাবেন আকর্ষণীয় পুরস্কার আর আমাদের সাথে নারীর রান্নাঘরে এসে রান্না করার সুযোগ। আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। চলুন আমরা সবাই মিলে এই বর্ণ বিভেদকে থামাই। আজকে আসছি তাহলে।